পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল না। সরকার যদি মনে করেন যে আমি 30% লোককে নিয়োগ দিব যারা মুক্তিযোদ্ধাদের পরিবার থেকে এসছেন, এটা তো সরকারের স্বাধীন, মানে সরকারের রাইট থাকা উচিত। কি বলেছে শুনতে পেরেছেন? তিনি কে চিনতে পেরেছেন? তিনি কি বললেন? তিনি বলেছেন কোটা বিষয়ক আন্দোলন নিয়ে। তার বক্তব্যটি এই সামান্য অংশটুকু পক্ষে গিয়েছে নাকি বিপক্ষে গিয়েছে? ব্যক্তিগতভাবে তিনি কি এই কোটা আন্দোলনের অধিকারের বিষয়ে কোনো মতামত ব্যক্ত করেছেন কিনা? নির্যাতিত, নিপীড়িত, মজলুম, নিষ্পাপ ছোট ছাত্রদের পক্ষ নিয়ে, ন্যায়ের পক্ষ নিয়ে কোনো কথা বলেছেন কিনা? তিনি কে? খালেদ মহিউদ্দিন। তার ব্যাপারে বলবো সবার শেষে। কি করতে হবে এসব ক্ষেত্রে? এইভাবে পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল না। পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে কি বলেছেন? ওনার নাম জানেন? সুলাইমান সুখন। উনি এরকম মানুষকে মোটিভেশন দিয়েছেন, পই পই করে হিসাব রাখতে হবে কে আপনার পক্ষে থাকে, কে আপনার বিপক্ষে থাকে, দুঃসময়ে কে আপনার পাশে দাঁড়ালো, কে দাঁড়ালো না, কে শত্রু, এইসব নিয়ে উনি মানুষকে শিখান। তিনি কি দুঃসময়ে দুর্দিনে মানুষের পক্ষে ছিলেন, এখনও আছেন, নাকি কোনো দিন ছিলেন না? আপনারা বিবেচনা করবেন। তার কাছ থেকে এবার পই পই করে হিসাব নেওয়ার সময় এসেছে কিনা। এই যে এই বন্ধুকে চিনেন? মানবতার দরদি, কবি, লেখক, গায়ক তাশরিফ। তাশরিফ মানে ওয়াজ। তাশরিফ শব্দের অর্থ বক্তব্য আনা, বাণী আনা, যে তাশরিফ আনবেন, আগমন করবেন, এই জাতীয় কত বড় বড় কথা বলেন, মানবিকতার কথা বলেন। দেখেন এই নির্যাতিত, নিপীড়ন, গণহত্যার ব্যাপারে তার কোনো বক্তব্য নেই। এই যে রাফসান দা ছোট ভাই, কত বড় মাপের সোশ্যাল অ্যাক্টিভিস্ট, কোনো সামাজিক ক্ষেত্রে তার কোনো কথা আছে? তাদের ক্ষেত্রে কি করতে হবে? পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল না। তারপরে দেখেন এই যে কে উনি, আয়মান সাদিক, যেই ছাত্রদেরা মারা গেল, অধিকার চাইল, তাদেরকে দিয়েই বিজনেস করে তিনি কোটি কোটি টাকার মালিক। তিনি এখন কয়েকশো কোটি টাকার মালিক, কয়েকশো কোটি টাকার মালিক। তিনি কোনোদিন এই একজন নির্যাতিত, নিপীড়িত ছাত্রদের পক্ষে একটি কথা বলেননি। এই ছবিটা দেখেন। মাঝখানে একটা কথাই এসেছে, স্টার্টআপ 5 কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব প্রত্যাহার করেছে। এটি ছিল তাদের মধ্যে একটি কম্প্রোমাইজ, যে আমি এমন একটি বক্তব্য দিব, আপনারা এরকম বলে দিন, তাহলে বোঝা যাবে আমরা ছাত্রদের পক্ষে আছি। কারণ কি, তার এখানে লক্ষ লক্ষ ছাত্ররা যুক্ত, নয়তো ছাত্ররা তার বিপক্ষে চলে যাবে। এই ছাত্রদের সেন্টিমেন্ট ধরে রাখার জন্য তিনি একটি স্ট্যাটাস দিয়ে ছাত্রদের পক্ষে অবস্থান, লৌকিকতা দেখিয়েছেন, শো অফ করেছেন। আসলে তিনি উনি এরপরে দেখেন এই যে ওনাকে চেনেন? নোবেল দাবিদার আগামীতে, তাওহিদ আফ্রিদি। কত রকম কথা বলে রে, কত কিছু করে রে। দুনিয়ার আইকন তো তারুণ্য আছে, ছাত্রদের পক্ষে আছে। এরপর দেখেন ফারাজ করিম, মানে সেই ফিলিস্তিন থেকে কাশ্মীর, সে ফিলিস্তিনের পক্ষে বলে, কাশ্মীরের পক্ষে বলে না। ঘটনাটা কি, রহস্যটা কি? আবার সে আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ করে, কিন্তু ভারত যখন কাশ্মীরে হামলা করে তখন সে প্রতিবাদ করে না। তার নিজের দেশে, এই যে ঢাকা ইউনিভার্সিটিতে এতগুলো মেধাবী, সবগুলো শিক্ষিত ছাত্রছাত্রীকে মেরেছে, কতগুলো মেয়েকে মেরেছে, তার কোনো কথা শুনেছেন? তাদের ক্ষেত্রে কি করতে হবে? পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল না। তো এই যে আরেকজন আছেন, একদম সবচাইতে বেশি ধোঁকা দিয়েছে আমাদেরকে, এই যে বালস্টার সুমন। আগের দিনে এদেরকে বালস্টার বলতো, এখন ব্যারিস্টার বলে সুমন। কত রকম কথা সে বলে, কিন্তু এখন কোনো কথা আছে? নাই। এরপরে দেখুন
মাশরাফি বিন মুর্তজা, তরুণদের আইকন। মাশরাফি বিন মুর্তজার এই দেশে এত ভক্ত ছিল, দোকানের সামনে চায়ের দোকানে কখনো কোনোদিন আমরা মাশরাফির সমালোচনা করে কথা শুনি নাই। কেউ যদি বলতো আমরা প্রতিবাদ করতাম। তার আইকনিক পজিশনটা এত ছিল, এমনকি আমি বলতাম যে সে পাকিস্তানের বাংলাদেশের ইমরান খানের মতো হতে পারে ভবিষ্যতে। আসলে সে একটা বোগাস, বাটফার, সুপা, প্রতারক, জনগণের সাথে প্রতারক। এবং ওর অরেঞ্জের কথা মনে আছে? অরেঞ্জের কত টাকা তার কারণে মেরে দিয়েছিল। এরপরে সাকিব আল হাসান। সাকিব আল হাসান মাশরাফির চাইতে ভালো। সে বলেছে টাকা হইলে স্ট্যাটাস দিব, টাকা হইলে ছাত্রদের পক্ষে কথা বলবো। যাই হোক, এরপরে দেখেন এই যে মচুয়া, ওনাকে চিনেন? ওনার বই, ওরে বাবার, জাফর ইকবাল ছাত্রদের এই যে এতভাবে হত্যা নির্যাতন করলো, তার একটি সাউন্ড আছে তার মধ্যে নেই। এরপরে এই যে উচ্চশিক্ষিত এনায়েত, সর্বজ্ঞানী এনায়েত, সব বিষয়ে যে কথা বলে, ফিলিস্তিনি হামলা করে, তার কাছে এটা মজার ঘটনা। এই এনায়েতকে দেখেছেন ছাত্রদের নিয়ে কোনো কথা বলতে? এদের কাছে কি করতে হবে? পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না। দেখেন আব্দুল্লাহ আবু সাইদ, মানে ছাত্রদের থেকে বই পড়াইতে হবে, শিক্ষিত করে তুলতে হবে, এখন ছাত্রদেরকে মেরে ফেলছে, ঠাস করে গুলি মারছে, টস করে পড়ে যাচ্ছে। এই বৃদ্ধ বদমাইশের কোনো কথা আছে? আমি খুবই দুঃখিত এই ভাষাটা ব্যবহার করার জন্য। একটি সাউন্ড শুনেছেন? সে এটা নিয়ে স্যাটায়ার করে একসময় বক্তব্য দিবে। সে সৌদি আরবের শ্রমিকদেরকে নিয়ে স্যাটায়ার করে কিন্তু বক্তব্য দিয়েছে। এদের ক্ষেত্রে কি করতে হবে? পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না। এরপরে দেখেন ওনাকে চিনেন? তাহসান, মিথিলার জামাই, যার বিরুদ্ধে বিসিএসের প্রশ্ন আউট করার অভিযোগ উঠেছে। তার মা কিন্তু পিএসসির প্রধান ছিল। সে মোটিভেশনাল কথা, এদের কথা কেন বলছি? আরও তো বাংলাদেশে অনেক আছে, কারণ এরা তরুণদের উদ্দেশ্যে বক্তব্য দেয়, তরুণদেরকে শিখতে বলে, মোটিভেশন দেয়, উদ্দীপনা দেয়, এই কারণে এদের কথা বলছি। শিল্পী তো আরও আছে, তারা তো এরকম পণ্ডিতি করে না, এরা দালালি করে। আসলে তাদের ওই বক্তব্যগুলো দেওয়ার উদ্দেশ্য হলো দালালি করা। এই সুখন বলেন, টুখন বলেন, আর আব্দুল্লাহ আবু সাইদ বলেন, এরা সব এক গোয়ালের মাল। এই যে দেখেন না আপনি তাহিদ আফ্রিদির সাহেবকে দেখেন না, এরা সব একসাথে, কিন্তু তিনজনকে চিনতে পারছেন? এরপরে নিঝুম মজুমদার, নিশ্চুপ মজুমদার হয়ে গেছে এখন। এত খুন, রক্ত, হত্যা, নির্যাতন, নিপীড়ন দেখে তার কোনো সাউন্ড নেই, তিনি এখন নিশ্চুপ মজুমদার, ইতর মজুমদার। এই যে ইমদাদুল হক মিলন, তরুণদেরকে, তিনি লেখক, তার মন গলে নাই, তার মধ্যে মানবিকতা জন্ম হয় নাই, মানবিকতার সৃষ্টি হয় নাই, তার মানবিকতায় মেয়াদ জমেছে। এখন মেদাদুল হক মিলন হয়ে গিয়েছে, মেয়াদ জমেছে। তিনি এখনও বলতে পারবেন না এত মানুষ যে নিহত হয়েছে। এমনকি তার পত্রিকা কালের কণ্ঠ সম্পাদক সে মিথ্যা খবর দিয়ে আমাদেরকে ভরপুর করে রাখে। এরপরে দেখেন জয়া আহসান, যে নাকি একটা মানুষকে একদিন জেলে রাখার কারণে 3-4টা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। সে এখন এই শিশুদের, ছোট ছোট শিশু নারীদেরকে নির্যাতন করছে, তার ব্যাপারে এখন কোনো তার সাউন্ড নাই। এই জয়া আহসানের কোনো ভালো ছবি আপনি গুগলে সার্চ দিয়ে পাবেন না। মানে আপনি আপনার বোন, আপনি আপনার মা দেখবেন জয়া আহসান, দিস ইজ জয়া আহসান, একটি ভালো ছবি পাবেন না, সব ভালগার। সানি লিওনের 2-1টা ভালো ছবি আছে, গুগলে পাবেন, তার কোনো ভালো সিনেমা, এলিগেন্ট কোনো পিকচার পাবেন না আপনি। এরপর দেখেন আরেফিন শুভ, কোনো মানবিকতা জেগেছে তাদের? জাগেনি। তো এদের ব্যাপারে কি করতে হবে? পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না। এরপরে দেখেন জায়েদ খান, দেখেছেন?
জায়েদ খানকে দেখেছেন? কোনো বক্তব্য তিনি কি দিয়েছেন নাকি দিবেন? এই যে দেখেন, আনিসুল হক, প্রথম আলোর কন্ট্রাক্টর ম্যানেজার, এডিটোরিয়াল ম্যানেজার, কত কিছু করে, প্রথম আলো ফাটক ফোরাম করে, কিশোর আলো করে। কিশোর আলো আছে না, কি পড়তে হবে বেশি বেশি। এখন সেই শিশুদেরকে হত্যা করছে, তার কোনো বক্তব্য আছে? যেটা দিচ্ছে বিশ্বাস করেন লোক দেখানো। এবং এতক্ষণ যাদের কথা বললাম এরা সব এক গোয়ালের গরু। এদের সবাইকে প্রমোট করেছে এই প্রথম আলো, এই আনিসুল হকের প্রথম আলো। তারা এক জায়গার লোক। প্রথম আলোর ব্যাপারে, খবরের ব্যাপারে খুবই সতর্ক এবং সাবধান থাকতে হবে। তো এই যে খালেদ মহিউদ্দিনের কথায় আসি, তার আরেকটু দেখেন, তিনি কিন্তু বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় সুপারস্টার সাংবাদিক। সিনেমাতে যেরকম শাকিব খান মেগা স্টার, বাংলাদেশের এই সাংবাদিকতার ক্ষেত্রে মানে জনপ্রিয়, তার চাইতে বড় জ্ঞানী সাংবাদিক আছে, কিন্তু জনপ্রিয়তার ক্ষেত্রে খালেদ মহিউদ্দিন হলেন সুপারস্টার। আর টাকা কামানোর ক্ষেত্রে আবার সবচাইতে মেধাবী না। তিনি কিন্তু ম্যাজিস্ট্রেট ছিলেন, এটা খুব চাউর করে প্রকাশ করেন। এখন আর করবে না, কারণ প্রশ্ন আউট হয়তো, প্রশ্ন আউট করেও পিসিএসে মানুষ টিকে না। খালেদ মহিউদ্দিন তো আর তাহসানের চাইতে ভালো রেজাল্ট করে নাই। তো খালেদ মহিউদ্দিন কীভাবে টিকছে, সেই ফ্যাক্টর এগুলা মাথায় রাখতে হবে। এখন কথা হলো, আমি বলছি না খালেদ মহিউদ্দিন খারাপ, আমি বলছি ন্যায় অন্যায়ের বিবেক বোধ, মানবতার বোধ, তারা অনেক বড় বড় কথা বলে মানুষকে মোটিভেশন দেয়। পাশাপাশি রাষ্ট্রীয় এত সম্পদ, সরকারের মানুষের এত দুর্ভোগ, কিন্তু কারো কাম্য ছিল না। তাদের অনেকের মধ্যে অনেক ধরনের ধারণা আছে। কেউ কেউ বলছেন যে ছাত্রদের এই কোটার আন্দোলনটাকে আসলে একটা রাজনৈতিক আন্দোলনের রূপ দেওয়াটা বা এটাকে করা, এটা আসলে ঠিক হয় নাই। কেউ কেউ বলেছেন যে তারা নিজেরা আসলে আন্দোলনে ইনভলভ হন নাই, কিন্তু কোমলমতি শিশুদেরকে একদম সামনে ঠেলে দিয়েছেন। তারা হয়তো আশা করেছেন যে তারা মারা যাবে, আমরা এসে ক্রিমটা খাবো। খুন, কিছু হত্যার পরেই আমরা এটিকে দেখতে পেলাম যে এটি আর কোটা বিরোধী আন্দোলনের মধ্যে আর নাই, এটি একটি সরকার বিরোধী আন্দোলন বা শেখ হাসিনার পতনের আন্দোলনে পরিণত, তাই না? আর মেধার কথা যেটা বলা হচ্ছে যে মানে এই কোটার জন্য তো মেধাবীরা কেউ কোনোদিন চাকরি পায় না, এরকম আমি শুনি না। এখানে তো সরকার আসলে নিয়োগকর্তা, তো সরকারের কি আসলে সেই স্বাধীনতা থাকা উচিত না যে তারা আসলে চাকরিতে কাদের নিয়োগ দেবেন না? সরকার যদি মনে করেন যে আমি 30% লোককে নিয়োগ দিব যারা মুক্তিযোদ্ধাদের পরিবার থেকে এসছেন, এটা তো সরকারের স্বাধীন, মানে সরকারের রাইট থাকা উচিত। কিন্তু এমন নিপীড়ন, নির্যাতন, এত নিকৃষ্ট, এত হৃদয় বিদারক শিশু, কিশোর, এদেরকে মেরে ফেলছে, তাদের মুখে কোনো বক্তব্য নেই। এই কারণে এদের ক্ষেত্রে কি করতে হবে? পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না, চিনে রাখতে হবে। এদের কোনো সুন্দর কথায়ও ভোলা যাবে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যারা নিহত হয়েছে সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না। পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না। পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না। পই পই করে হিসাব রাখবেন, ডায়েরিতে দরকার লাগলে লিখে রাখবেন, অনেকেই দেখতে পারবে না।